অন্ধকারের ভাঁজে লুকিয়ে থাকে কত অজানা কাহিনী। রাতের নীরবতায় জেগে ওঠে হারিয়ে যাওয়া কোনো এক জীবনী। দেওয়ালের ফাঁকে টিপ টিপ শব্দ, নাকি কেউ ডাকছে ফিরে। শূন্য ঘরে বাতাস থমকে গেলে মনে হয় ছায়াটা কি সত্যি নড়ে। ঘড়ির কাঁটা 12টা ছুঁলেই রাস্তাগুলো হয় নিস্তব্ধ। চাঁদের আলো কাঁপতে থাকে, হঠাৎ শোনা যায় কারো চাপা ক্রন্দন শব্দ। বনের ভেতর হিমশীতল নিঃশ্বাস, চোখ মেলে তাকিয়ে থাকে অদৃশ্য কোনো মুখ। নিষিদ্ধ পুকুরের কালো জলে আজও লুকিয়ে থাকে শত বছরের দুঃখ সুখ। পুরনো বাড়ির দরজা বন্ধ, তবু মাঝরাতে খুলে যায় আস্তে। কে আসে কে যায় সে রহস্য আজও স্পষ্ট নয় কারো কাছে। ভয়, শিহরণ, অজানা সত্য সবই মিশে আছে প্রতিটি গল্পের সুরে। স্বাগতম তোমাকে রাহস্যিকের এই অন্ধকার দুনিয়ায়, যেখানে সত্য আর ছায়া একসাথে হাঁটে হিম শীতল ভৌতিক নীরবে। নমস্কার। জানিস মা, ওই লোকটাকে যখন আমি প্রথম দেখি, ওর চোখে এক অস্বাভাবিক পৈশাচিকতা। সারাটা হোস্টেল তখন আগুনে জ্বলছে, আর ওই হোস্টেলের পাঁচিলের উপর দাঁড়িয়ে হেসে চলেছে ওই নরকের কীট। কোর্টে প্রমাণ হলো পাগল, কিন্তু সংবিধান যদি আমার হাতে থাকতো, আমি একটা নতুন নিয়ম বের করে ওই পিশাচটাকে মৃত্যুদণ্ড দিতাম। কাল ওর শেষ হিয়ারিং। কিন্তু বাবা, লোকটা তো পাগল হতে পারে না, কারণ তিনি যদি সত্যিই পাগল হন তাহলে ওই ডায়েরিটা তিনি কি করে লিখতে পারেন? মানেটা কি? তুমি কেন পড়তে গেছো ওটা? বাবা, আমার কথাটা দয়া করে একবার শোনো। প্রথম পৃষ্ঠাটা একবার পড়ে দেখো। থাক, অনেক হয়েছে। সামনে পরীক্ষা না তোমার, পড়াশোনায় মন দাও। বাবা, তুমি কি একবারও দেখেছো ডায়েরিটা? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই দেখো, কি সুন্দর লাল মলাটে বাঁধা ডায়েরিটা। আর ডায়েরির কেউ নাম দেয় বাবা? নামটা তো আরো সুন্দর। দেখো, প্রথম উপন্যাস। পড়তে বস মা, এতে তোর মাথা না ঘামানোই উচিত। তবে বাবা, একজন নিরীহ এইভাবে শাস্তি পাবে? হ্যাঁ, নিরীহ? একটা বদ্ধ পাগল অথবা পাগল সাজার অভিনয় করছে, তবে ও শাস্তি পাবে। সরকারের পক্ষ থেকে ওর উকিল আমি, শাস্তি ওকে পেতেই হবে। তুই যা, পড়তে বস। সন্ধে গড়িয়ে এলো, আমি লাইব্রেরিতেই থাকবো, বুঝলি? ডিনারের সময় আমায় একবার ডাক দিস। আমি জানি বাবা, ডায়েরিটা তুমি পড়বে। ঠিক আছে, আমি ওই 9টা নাগাদ ডাক দেবো তাহলে। তোকে দেখতে পাচ্ছি। ডায়েরিটা হ্যাঁ বেশ, একবার খুলে দেখাই যাক। আমার হিয়ার মাঝে লুকানো তার চিঠিগুলো পুরাতন হলেও এটা যেন আমার হৃদয়ের কোটরে বন্দি সেই বাবুই পাখি। সেই চিঠিগুলির একটি মাত্র আর্জি, তার স্বপ্নের বাসা নির্মাণ। তাতে সবটা জুড়ে শুধু সে, আর তাতেই আমি যেন তীর্থ খুঁজে পাই। আমি ঋষি, আর এটা আমার উপন্যাস, আমার প্রথম উপন্যাস। হ্যাঁ, আত্মজীবন বলা চলে, তবে যেহেতু প্রেম জিনিসটা আমার কাছে এখনো কাল্পনিক, তাই এটা উপন্যাস হিসেবেই আমার আবেগের বিধান দেবে। আমার জীবন ধারণের সত্তাটা বৈরাগ্য মাধ্যমেই রাখতে চেয়েছিলাম, তাই বেরিয়ে গেছিলাম ক্যামেরাটা নিয়ে নিজেকে খুঁজতে। দিনটা এপ্রিলের প্রথম মঙ্গলবার। ক্যামেরাটা কোলে, লেন্সের ঢাকনাটা অভ্যাসবশতই খোলা। বাইরে সবুজ গাছপালা পিছিয়ে যাচ্ছিল, যেন প্রকৃতির ফ্রেম বদলাচ্ছে। সামনের সিটে বসে থাকা তুমি একটা উপন্যাসে ডুবেছিলে। ট্রেনের ঝাঁকুনিতে পাতাগুলো কাঁপছিল, কিন্তু তোমার চোখ স্থির, গভীর, যেন শব্দের ভেতরে ঢুকে গেছে। আমি সাধারণত মানুষ দেখি না, আমি আলো দেখি, ছায়া দেখি, পাখির ডানা কাঁপার মুহূর্ত দেখি, কিন্তু এই প্রথম আমার মনে হলো শুধু তোমাকে দেখি, আর এই মুহূর্তগুলোকে ফ্রেমে বাঁধিয়ে রাখি। তুমি বললে, এভাবে বিনা পারমিশনে কাউকে ক্যামেরা বন্দি করা
হিউম্যান রাইটসের বিরুদ্ধে মশাই? না মানে আসলে বাতাসের ধাক্কাতে আপনার চুলগুলো যেভাবে উড়ে যাচ্ছে সেটিকে ক্যামেরা বন্দি করার লোভ ছাড়তে পারলাম না। তারপর তুমি বইটিতে চোখ রেখে আবার বললে, অচেনা মানুষের দিকে ওভাবে তাকিয়ে থাকতে নেই। তা কি পড়ছেন সেটা জানতে পারি কি? ও, উপন্যাস, জঙ্গল আর মানুষের গল্প। এই দেখুন, আমিও জঙ্গলের গল্পই খুঁজি, শুধু শব্দে নয়, আলোতে। তাই নাকি? তাহলে আপনি নিশ্চয়ই ওগুলো দেখেছেন যেগুলো বইয়ে লেখা থাকে না। আর আপনি হয়তো সেগুলো পড়েছেন যেগুলো আমি কখনো ক্যামেরায় ধরতেই পারিনি। নমস্কার, আরাধ্যা। ঋষি। তা অচেনা মেয়েদের ক্যামেরা বন্দি করা ছাড়া আর কি করেন আপনি? বলতে পারেন যা যাবর। জানেন, প্রকৃতির এই বিশালতার সামনে মানুষের হিসেবগুলো খুব তুচ্ছ হয়ে যায়। এই নিঃসঙ্গতার মধ্যেই একরকম শান্তি ছিল, যা ভাষায় বলা যায় না। ব্যাস, ঘর বাড়ি বাবার ব্যবসা সব ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আর আপনি? কি জানেন তো, ক্ষুধার সামনে না নীতি কথাগুলো বড়ই দুর্বল। আর আমার একটা বড় পরিবার আছে, তাদের দায়িত্ব নিতে হবে। একটা সুযোগ পেয়েছি ওদের জন্য কিছু করার, তাই আমি আর কি আশ্রমের সবাই যাতে পড়াশোনা শিখতে পারে, ওদের অসুখ করলে আমি যাতে সুস্থ করতে পারি, তাই তো মেডিকেল পড়তে এত দূরে আসা। আর তোমার বাবা মা? মা বাবা নেই, তবে অনেক ভাই বোন কিন্তু আছে আমার। তুমি খুব অদ্ভুত জানো। আমি যতই পৃথিবী থেকে পালানোর চেষ্টা করছি, তুমি জানো ততই এই সমাজ, এই পৃথিবীকে বুকে টেনে নিয়ে আগলে রাখতে চাইছো। মশাই, আমি যেটা করছি সেটাই তো স্বাভাবিক, আপনারটা বড়ই অদ্ভুত। ও মাই গড, এটা কি করে? এটা তো অনেকটা সাহায্য করবে কেসটার জন্য। না না, আমায় একবার বেরোতেই হবে। সময়টা, না না, বেরিয়ে যাই। এ কি গাড়ির শব্দ? নটা তো বাজতে চায়। বাবা কোথায় যাচ্ছে? উফ, বইপত্রগুলোও গুছিয়ে যায়নি। তাছাড়া ডায়েরিটা ওভাবে খোলা কেন? তাড়াহুড়োতেই ছিল মনে হচ্ছে। এটা কি? নিচে পড়ে কোনো চিঠি মনে হচ্ছে। আচ্ছা, আমি অভিরূপ সান্যাল বলছি। ইন্সপেক্টর দুবে? হ্যাঁ, বলছি জামিনের ব্যবস্থা করতে কেউ এসেছিলেন? ও, আপনি আসুন আসুন আসুন। আসলে ওর জামিন হয়নি। পাগলটার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্দ্রনাথ মুখার্জি, তিনি অবশ্য লাখখানেক টাকা অফার করেছিলেন, বুঝলেন তো। কিন্তু কি করব বলুন, মানবতা যে এখনো আমার মধ্যে একটু হলেও বেঁচে আছে, তাই একটা বড় লোক বাবার ছোট লোক ছেলেকে তো আর এত সহজে ছেড়ে দিতে পারি না। বুঝলাম। আচ্ছা, শুনুন না, আমার একটা না খবর লাগবে, মানে একটা মেয়ে। দেখুন, কেসটার সাথেই। আচ্ছা দেববাবু, এক কাপ চা দেবেন তো? আপনি কি বুঝতে পারছেন না, এটা খুব ইম্পর্টেন্ট কেসটার জন্য। মানে আরাধ্যার খোঁজ না পেলে কোনো। দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট। আপনি নামটা কি বললেন? আরাধ্যা। এর থেকে বেশি ইনফরমেশন আমার কাছে নেই। বুঝলাম। আচ্ছা দাসবাবু, ওই হোস্টেলের সুইসাইডের কেসের ফাইলটা একটু দেবেন তো। দেখুন, এই মেয়েটি না মানে আরাধ্যা প্রামাণিক, পড়াশুনোর চাপে সুইসাইড করে আজ থেকে প্রায় 1.5 মাস আগে সম্ভবত। না মানে ঘটনাটা মনে আছে আমার, কারণ সেদিন হোস্টেলে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তাছাড়া ছাত্রদের পলিটিক্যাল প্রেশার এবং সব মিলিয়ে আমাদের আর কি করার আছে বলুন তো। আমি তো সবার হাতের পুতুল, জানেন তো আপনি। আচ্ছা, বুঝলাম। তার মানে ওই মেয়েটি সুইসাইড করেছে বলেই লোকটা পাগল হয়েছে। ওই জন্যই হয়তো ওই কলেজের ছেলেগুলোর দিকে ওভাবে নর্দমার জল ছুটছিল, গালিগালাজ করছিল ইত্যাদি। যাই হোক, আপনার কাছে যে জন্য আসা, এই যে এই কাগজগুলো রাখুন। এখানে ওর নিজের লেখা কিছু ডায়েরির পাতা রয়েছে। হ্যাঁ, এটা যে তার হাতের লেখা তার প্রমাণও আছে। তাছাড়া এখানে স্পষ্ট লেখা যে ঋষি লোকটা সম্পূর্ণ ঠান্ডা মস্তিষ্কে প্ল্যান করেই খুনগুলো করেছে। এ কি? আরে আপনার কাজ হলো আপনার মক্কেলকে বাঁচানো, আর আপনি কিনা সেখানে পুলিশকে সাহায্য করছেন। দেখুন, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার, কারণ আমাদের কাছে অলরেডি যথেষ্ট প্রমাণ আছে। কারণ এই ঘটনাটা ঘটার ঠিক আগের দিন লোকটা মাদক অবস্থায় ওই 4 জনকে গালিগালাজ করছিল।
আর তাদের দিকে নর্দমার জল ছুঁড়ে মারছিল। হয়তো এইসবের দরুন ওই 4 জন লোক ওকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিশোধটা নিয়েছে, আর লোকটা প্রতিশোধটা নেবে বলে হয়তো এরকম ঘটনা ঘটায়। না। আসলে এই মানসিক বিকারগ্রস্ত লোকেরা তো এরকমই হয়, আপনি তো জানেন। দেখুন, আপনি বুঝতে পারছেন না, আপনি যেগুলো বললেন তাতে আরো প্রমাণ হয় যে লোকটা মানসিক বিকারগ্রস্ত, আর মানসিক বিকারগ্রস্ত লোকেদের কখনো ফাঁসির সাজা হয় না। আচ্ছা নিন, এইখানে যে এভিডেন্সগুলো আছে তাতে প্রমাণ হয় যে লোকটা ঠান্ডা মাথায় খুনগুলো করেছে। আপনি পড়ে দেখুন না কতটা ঠান্ডা মস্তিষ্কে লোকটা প্রতিশোধ নিয়েছে। আচ্ছা দিন তো দেখি। ওরা 4 জন একই গন্ধ, একই হাঁটা, একই শব্দ, হোস্টেলের সিঁড়ি ভাঙা, ওরা ওরা সেটার উপর দিয়ে উঠে আসবে। আসলে ভাঙা জিনিস ওদের পছন্দ। সিলিন্ডারটা ভারী, তবু ঢোকাতে কষ্ট হয়নি। হ্যাঁ, টানতে কষ্ট হচ্ছিল। গালে গালে এমন মেরেছিল সালাগুলো, গালি দিতেও কষ্ট হচ্ছিল। গ্যাসটা খুলে দিলাম একটু বেশি। আমি চাই ওরা আজ একটু বেশি শ্বাস নিক। দরজা বন্ধ, জানলা বন্ধ, ভেতরে এখন কোনো বাতাস নেই। ওরা ওদের মতো আসবে, ঢুকবে, জুতো খুলবে না, ঘরে ঢুকেই আলো জ্বালাবে। আসলে আসলে মানুষ অন্ধকার সহ্য করতে পারে না, কিন্তু আমি তো মানুষই না। আগুন লাগবে, চামড়া গলবে, চুল পুড়বে। এই অংশটা আমি কল্পনায় আগেই দেখেছি। বাস্তব হয়তো তার চেয়েও সুন্দর হবে। কাল দেখবো, মন ভরে দেখবো। আমি দাঁড়িয়ে থাকবো বাইরে, হাসবো, কারণ হাসি ওদের চামড়ায় ঘি দেবে। চিৎকার শোনা যাবে না, গ্যাস শব্দ গিলে নেয়। মৃত্যু খুব পরিষ্কার, আগুন খুব কার্যকর। এই না 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 না, এটা খুন নয়, এটা তো একটা উৎসব, এক মহা পৈশাচিক উৎসব। আমি আবার লিখব, কারণ লিখতে আমার ভালো লাগে, কিন্তু আজ এখানেই থামি। আচ্ছা, বাকিটা তো আপনি জানেনই। বুঝলাম। আচ্ছা, তবে আপনি যে বললেন ডায়েরির পাতা, না মানে এর আগে বা পরে কিছু ছিল না? হ্যাঁ ছিল, মানে আগে ওই মেয়েটির সাথে প্রেম দেখা ইত্যাদি। হ্যাঁ, তবে ওনার মানে ডায়েরিতে শেষ পৃষ্ঠাটা ছেঁড়া ছিল, আর সেটা কোথায় আমি জানি না। বুঝলাম। এবার মনে হচ্ছে জাস্টিস সার্ভ হবে, বুঝলেন? ধন্যবাদ মিস্টার সান্যাল। কিন্তু কি জানেন তো, আমার না ভয় হচ্ছে, মানে আমরা কিছু বাদ দিয়ে যাচ্ছি না তো। যা, আর এই তো আপনি প্রমাণ করে দিলেন যে লোকটা স্ব ইচ্ছে 4 জনকে মেরেছে। তা এর থেকে বেশি প্রমাণ আর কি চাই বলুন তো? আমি সকালে এগুলো কোর্টে পেশ করে ফেলবো, কেমন? রাত প্রায় 12টা বাজতে চললো। এবার আমাকে বাড়ি ফিরতে হবে। কাল সকালে আবার পাগলটাকে কোর্টে হাজির করতে হবে। আমার মনে হচ্ছে আপনারও একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, চলুন তাই তো। চলুন। মানে সময়টা একেবারেই দেখা হয়নি, আমিও ভুলে গেছি, আমার মেয়ে হয়তো না খেয়ে বসে আছে। আচ্ছা, আমি তাহলে আসি, বুঝলেন আজ? হ্যাঁ আসুন, চলুন। মা, কিরে, নিশ্চয়ই তুই এখনো খাসনি, অপেক্ষা করছিস বল আমার জন্যে। কিরে কিরে ঘোর এদিকে। এ কি, তুই কাঁদছিস কেন? তুমি তুমি চিঠিটা পড়েছো? কোন চিঠি দেখি? আমি তোমায় বলেছিলাম বাবা, একটা লোক এমনি এমনি ওভাবে 4 জনকে মারতে পারে না। তুমি চিঠিটা দাও এখানে। এই হোস্টেলে আসার পর থেকেই আমাকে বারবার বোঝানো হয়েছে আমি মেধাবী নই, আমি পরিশ্রমী নই, আমি স্বপ্ন দেখার যোগ্য নই। আমাকে শেখানো হয়েছে আমি খুব ছোট, আমি ওদের পাশে বসার যোগ্য নই, ওদের সাথে এক থালায় খাওয়ার অধিকারও আমার নেই, কারণ আমি ছোট, আমি নিচু। আর ওদের পদবি যে উঁচু আমার চেয়ে, তাই আমি মানুষ নই, আমি ওদের ভোগ্য বস্তু। হোস্টেলের এই ঘরটা 4 দেওয়ালের নয়,
এই চারটে চোখের চোখগুলো চোখগুলো সারাক্ষণ বলে তুই এখানে থাকার যোগ্য না। শরীরটা শরীরটা আর আমার নিজের নেই। কেউ ধাক্কা দেয়, কেউ হাত চেপে ধরে, কেউ হাসে, আর কেউ কেউ বলে চুপ থাকিস, এগুলো বড় লোকের ছেলে। রাতে ঘুম আসে না জানো, কারণ ঘুম মানে তো অন্ধকার, আর অন্ধকারে ওরা সাহস পায়। ঋষি, আমি তবুও হাল ছাড়িনি। ভেবেছিলাম এগুলোর সাথে আমি লড়াই করতে পারবো, তবে লড়াই করার মতো সামর্থ্য আমার আর নেই। রোজ রোজ আমার শরীরে নতুন নতুন নকশা আঁকে ওরা, কখনো মুখে, কখনো সিগারেটের, কখনো বা দাঁতে। আমি তো ডাক্তার হতে চেয়েছি, কারণ আশ্রমের বাচ্চাগুলো জ্বরে কাঁপলে কেউ আসে না। আমি এটা প্রমাণ করতে চেয়েছিলাম যে আমরা ছোট হলেও আমাদের স্বপ্ন দেখার অধিকার আছে। আমি তো খুব বড় স্বপ্ন দেখিনি বলো, কিন্তু আজ বুঝেছি স্বপ্ন দেখাটা অপরাধ। তুমি আমায় বিয়ের প্রস্তাব দিলে, এক বেবাকি ছেলেকে দেখলাম কিভাবে সংসারের হাল ধরলো, বাবার ব্যবসায় মন দিল, আর তোমার দেওয়া লাল শাড়িটা, ওটা বুকে যত্ন করে আগলে রাখতাম। আজ আমি সেই শাড়িটা পরেছি, আজ আমি সাজবো, বিয়ের সাজে সাজবো। আমি হেরে গেলাম ঋষি, পুরোপুরি হেরে গেলাম। কিন্তু বিশ্বাস করো, আমি মানুষকে ভালোবাসতে চেয়েছিলাম। ভালো থেকো। যদি এই পৃথিবীতে বাঁচার মতন জায়গা হয়, যদি আর এক জন্ম থাকে, আমি চাই পৃথিবী ভুলে তোমার স্মৃতিটুকু আঁকড়ে তোমার জাতিস্বর হয়ে জন্মাতে। আমি আর পারলাম না, আমি যে খুব ক্লান্ত। ইতি আরাধ্যা। জানো বাবা, আজ আজ দিদি পড়ানোর সময় বলছিলেন আজও প্রতিদিন শুধুমাত্র দলিত হওয়ার জন্য ঘরে 100 জন করে মেয়ে নির্যাতিত হচ্ছে। আর 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 এটা তো নথির বাইরেও যে এই রকম কত ঘটনা ঘটছে তার ঠিক নেই। তুমি তো ফাঁসির সাজা চেয়েছিলে লোকটা ওই 4 জনের খুনির শাস্তি পাচ্ছে, আর ওই 4 জন খুনিও হয়তো শাস্তি পেল, কিন্তু ওই মেয়েটা কি পেল বাবা? তুমি বলতে পারো ওই মেয়েটা কি পেল? ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে। মেয়েকে কিছু বলার ক্ষমতা বা শক্তি আমার কিছুই নেই। এই রাতটা আমার কাছে অন্যরকম। আমার চোখ দিয়ে ক্রমাগত জল বয়ে যাচ্ছে। হ্যাঁ, ঋষি 4 জনকে খুন করেছে, তার বিচার কাল হবে। আর ওই 4 জনের কুকর্মের বিচার ঋষি তো নিজেই করেছে। তবে তাও এই বিচার ব্যবস্থার প্রতি আমার এত ঘেন্না হচ্ছে কেন? বাবা কাল একটিবারের জন্য তুমি আমায় ঋষি আঙ্কেলের সাথে দেখা করাতে পারবে? কাল হয়তো আমি ওকে রক্ষা করতে পারবো না মা, তবে হ্যাঁ, তুই দেখা করতে পারবি। শেষবার। যাও মা, তোমার সঙ্গে পুলিশ কাকুরা আছে, তোমার কোনো ভয় নেই। আমিও আছি তোমার সঙ্গে, আমিও যাব। না ইন্সপেক্টর, ও একাই যাক। কেমন মানুষ আপনি? একজন পাগলা খুনির কাছে একা পাঠাচ্ছেন নিজের মেয়েকে? হ্যাঁ, সমাজের কাছে ও হয়তো খুনি, কিন্তু আমার কাছে আসলে ও ন্যায় ধারক। আসুন, আপনাকে অনেক কিছু বলার আছে, ও যাক, বুঝলেন তো? দেখুন, হ্যাঁ, ওই যে চলুন। ছবিটা আপনি দিয়েছিলেন, সেটার সাথে আমরা যখন মেলালাম সব। ওকে। আচ্ছা ঋষি আঙ্কেল,
তুমি তো চাইলেই বাঁচতে পারতে, তুমি তো চাইলেই অনেক প্রমাণ দিতে পারতে। যারা মারা গেছে তারা হয়তো মানুষ ছিল, যারা বেঁচে আছে তারা হয়তো নয়। বিচার আজ হবে, যে সত্য অনেক আগেই মারা গেছে। আঙ্কেল, তোমাকে তো শেষে সবাই খুনি বলে মনে রাখবে। তুমি কি এটাই চেয়েছিলে? এই না 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 না, আমি খুনি নই জানো, আমি একটা অসমাপ্ত উপন্যাস, শেষটা কেউ লেখেনি, তাই আমি নিজেই লিখে ফেলেছি। আসলে আসলে ইতিহাস সবসময় খুনিদের নামে লেখা হয়, কিন্তু রক্তের গূঢ় গল্প কোনো বইয়ে থাকে না। আঙ্কেল, ওটা কি? ওই ওই পৃষ্ঠাটা, ওটা তো ডায়েরির ছেঁড়া পৃষ্ঠা। আমায় একটু দেখতে দেবে? এই না এটা এটা আমার শেষ পৃষ্ঠা, তোমায় দিলাম, গুছিয়ে রেখো। হ্যাঁ, নাম দিও না, নাম দিলে দোষী সাব্যস্ত হবে। মা, বাইরে এসো, ওনাকে নিয়ে যাওয়া হবে। আজ ঘটনাটার 1 বছর পেরিয়ে গেছে। আমি একটা উপন্যাস ছাপিয়েছি, নাম প্রথম উপন্যাস। লেখকের জায়গায় আরাধ্যার ঋষি। এটাই তার প্রথম এবং অন্তিম উপন্যাস। উপন্যাসের শেষ পৃষ্ঠাটা আমার সবচেয়ে প্রিয়, ওটাই পাঠকদেরও প্রিয়তম। কি লিখেছিলেন ওখানে ঋষি? সেই ছেঁড়া ডায়েরির পৃষ্ঠাতে ছিল রক্ত দিয়ে লেখা তার শেষ অলিন্দের ভাষা। আরাধ্যা, আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না, তবু লিখে গেলাম। ওদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, দায়ী নয় এই মানববৃত্ত স্বয়ং সমাজ, যে জোর করে এই উঁচু নিচু পরিকাঠামো সৃষ্টি করেছে, এই পিতৃতন্ত্র প্রতিষ্ঠা করে ভেঙে দিয়েছে মানুষের শিরদাঁড়া। দায়ী নয় তোমার পরম পূজিত ভগবান, যিনি এই শয়তানগুলোকে পৃথিবীতে জন্মগ্রহণের সুযোগ করে দিয়েছে। দায়ী নয় তোমার স্বপ্নের সেই লাল শাড়ি, যার উপরে ওই পিশাচগুলোর আঁচড় মারা বুটের চিহ্ন, যা একইভাবে ক্ষত বিক্ষত করেছে আমাকে। আর ওই কীটগুলো, ওরাও দায়ী নয়। ওদের কাছে এগুলো তো একটা খেলা, পারিবারিক অশিক্ষার নিয়তি। আমিও তাই হেরে গেছি এই নতুন সভ্যতার বাস্তুতন্ত্রে। আমার মস্তিষ্কের অন্তরালের এই ক্ষত ছাড়া আর যে কিছুই অবশিষ্ট নেই। তাই রবি ঠাকুরের কথাতেই লিখলাম, ঢাকো তবে ঢাকো মুখ, নিয়ে যাও দুঃখ সুখ, চেও না ফিরে ফিরে, হেথায় আলোয় নাহি, অনন্তের পানে চাহি আধারে, মিলাও ধীরে ধীরে। তাই হোক তবে, আধারেই মিলিয়ে যাব আমি, তবে তার জন্য কখনোই তুমি দায়ী নও। আরাধ্যা, ওদের মৃত্যুর জন্য দায়ী আমার ভালোবাসার অমোঘ নির্বোধ নিয়তি এবং আমার কর্মের পরিহাস, যাকে পাপ বিদ্ধ করে না, পুণ্য যাকে বদলাতে পারে না। আমাদের কেউ মনে রাখবে না, এইটুকু আমি হলক করে বলতে পারি। কিন্তু তুমি যে আমার কাছেই আছো, আমার অবচেতন মনের কুটিরে, আমার হিয়ার অন্তরালে, তবে তোমার সাথে আমার আর কোনো সাক্ষাৎ হবে না জানো, কারণ আমি হব নরকের গন্ধর্ব। আচ্ছা, আশা করি ভালো লেগেছে। এবার সায়ন যা বলার বল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। দেখো, তোমাদের কিছু কথা বলি। আমরা একদম নতুন প্রজন্ম, আমরা চেষ্টা করছি একটু সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার।
তোমরা যদি সকলে আমাদের ভালোবাসা দাও, আমাদের সাথে থাকো, তাহলে অবশ্যই সাহিত্য দীর্ঘজীবী হবে। বিষয়টা হলো কি, এখানে আমরা যে জন্য এসেছিলাম, এখানে ওপরে দেখো 4টে গল্প আছে। এই 4টে গল্প আমরা এরপরে আসবে অরিজিনাল। তার মধ্যে যে পাগল গল্পটা, এটা তোমাদের প্রাক্তনী শতদ্রু চ্যাটার্জি ওর লেখা, গল্পটা আসবে খুব শীঘ্রই। তারপরে অভিশপ্ত শ্মশান বলে একটা গল্প আছে, সেই গল্পটা আমাদের সুব্রতদার লেখা, সেটাও খুব শীঘ্রই আসবে, সুব্রতদার গল্প। আর তোমরা অনেকেই শুনেছো হয়তো আমাদের ভুল গল্পটা রয়েছে, ওটা শতদ্রুরই লেখা, তারই একটা সিকুয়েল প্ল্যান করা আছে, সেটা সংশোধন, সেটাও আসবে। এবার বিষয়টা হলো গিয়ে, প্রথম উপন্যাস যেটা তোমরা শুনলে, এটা আমরা এখন অডিও স্টোরি করি, এটা আমরা অডিও স্টোরি করবো, হয়তো এর থেকে অনেকটা বড় হবে। এবার প্রথম উপন্যাসটা করার যে কারণ, তার জন্য দুটো প্রশ্ন, যেটা শতদ্রু আগে বলছিল। এখানে আমরা অনেক ছোট ছোট উপন্যাসের বিষয়বস্তু দিয়েছিলাম, তার মধ্যে একটা ডেট ছিল এপ্রিলের প্রথম মঙ্গলবার, ডেটটা অ্যাকচুয়ালি রেপ ভিকটিম ডে হিসেবে পালিত হয়। এবার যেই দুটো প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটা হলো গিয়ে, একজন রেপ ভিকটিম সে কি এর পরে সমাজে আবার গ্রহণযোগ্য হয় বা হবে, প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্নটা হলো গিয়ে, এই যে আরাধ্যা সবার লাস্টে বলেছিল যে এরকম যদি মানে পৃথিবী যদি আবার জন্মানোর মতো জায়গা হয়, সে আবার জন্মাতে চাইবে। এবার পৃথিবী কি জন্মানোর মতো জায়গা আবার হবে, বা আমরা কি করে তুলতে পারবো, এই দুটো প্রশ্ন তোমাদের কাছে রাখছি, সবার কাছে। হয়তো এর পরে কখনো এর উত্তর নিয়ে যাব, ঠিক আছে? আর শতদ্রু কিছু হ্যালো, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি খুব এইখানে 2 বছর পড়ে গেছি ইনস্টিটিউটে। আজকে যে এই প্রথম উপন্যাস গল্পটা, যেটা আমাদের খুব চ্যানেলে খুব শীঘ্রই আসবে, এটা একটা যে কলেজের বা যে সমাজের কথা বলছে, আমি খুব গর্ব করে বলতে পারি যে আমাদের এই ইনস্টিটিউটে এরম কোনো টাইটেল দেখে, জাতপাত দেখে পড়ানো হয় না। এর জন্য আমি একটা জোরে জোরে হাততালি চাইবো কলেজের জন্য, জোরে। এই যে সমাজের প্রতিফলন ফুটে উঠেছে আমাদের নাটকে, আমি খুব গর্বের সাথে দাঁড়িয়ে বলছি, আমার এই কলেজে বা আমাদের এই কলেজে বা ইনস্টিটিউটে এটা হয় না। তো আমি এই কলেজের জন্য একটা যেটা করতে পারি, সেটা হচ্ছে আমরা গভর্নমেন্ট আইটিআই কলেজের নাম বলবো, তোমরা সবাই হিপ হিপ হুররে বলবে। আমি বলার পর তোমাদের দিকে মাইক দেবো, যদি তোমরা কলেজকে ভালোবাসো, যদি মনে হয় কলেজ সত্যি তোমাদের দিতে পারছে, তাহলে তোমরা একটু জোরে হিপ হিপ হুররে। তো চলো শুরু করা যাক। আমরা গভর্নমেন্ট আইটিআই ইনস্টিটিউট, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। সাউন্ডগুলো একটু আস্তে আস্তে, একটু জোরে করা হবে কি? আবার যাবো, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ধন্যবাদ। শেষ কথা, প্রিন্সিপাল ম্যাম এবং অলোকেশ স্যার, আপনারা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা আমাদের কাছে বিরাট বড় একটা প্রাপ্তি। আমাদের এটা হয়তো 3 নম্বর শো রাহস্যিকের, তো এত বড় মঞ্চ, এতগুলো সবার কাছে বার্তা পৌঁছতে পারলাম, এই জন্য আমরা খুবই মানে আপ্লুত। অবশ্যই ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। তো প্রথম প্রশ্ন যেটা করা হয়েছিল যে রেড ভিকটিম ডেতে ভিকটিমদের সমাজে আবার গ্রহণ করা যায় কিনা, ভিকটিম তারা আসলে নয়, তারা সমাজের চাপে পড়ে বা সমাজ তাদের সাথে যে পার্সিয়ালিটিটা করেছে তার জন্য তারা এই অপরাধগুলো করে রাখে। তো আসলে আমাদের নিজেদেরকে বদলানো উচিত, যদি আমরা বদলাই তবেই সমাজ বদলাবে, এবং প্রত্যেক ভিকটিমকে আবার সুযোগ দেওয়া উচিত, তাদেরকে আবার স্রোতে নিজের লাইফে ফিরে আসার জন্য। তো অবশ্যই সমাজ তাদেরকে আবার একটা সুযোগ দেবে এবং দেওয়া উচিত। আর সেকেন্ড প্রশ্ন যেটা ছিল যে আরাধ্যা কেন আবার এই পৃথিবীতে জন্ম নিতে চায়, আসলে পৃথিবীর সমস্ত লোকজন খারাপ নয়, সবাই সেই জিনিসগুলো করে না, সবাই সেই অপরাধ করে না, সবাই সমাজকে একটা ব্যাধি হিসাবে তুলে ধরে না। সমাজের মধ্যে কিছু কিছু ভালো লোক আছে, যেমন ঋষির মতো। তো ঋষির মতো লোকের জন্যই আরাধ্যা আবার এই পৃথিবীতে জন্ম নিতে চায়, কারণ তারা ভালোবাসতে জানে, তারা ভালোবেসে পৃথিবীকে এবং এই সমাজকে পরিবর্তন করতে জানে। তো এই জন্যই আরাধ্যা আবার এই পৃথিবীতে জন্ম নিতে চাইবে। এত সুন্দর প্রোগ্রাম, সুব্রত স্যারের টিমের একটা জোরে হাততালি হোক। এত ভালো প্রোগ্রাম করেছে, কত সুন্দর ভয়েস, আমি তো ভাবতেই পারিনি এত ভালো, কিন্তু ওরা যথেষ্ট অনেক ভালো করেছে, অনেক। সবাইকে আমার তরফ থেকে আর আমডাঙ্গা কলেজের তরফ থেকে সবাইকে হাত জোড়ে নমস্কার জানাচ্ছি।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অনিল স্যারকে। তো 1 মিনিট নেবো জাস্ট, সেটা হচ্ছে স্পেসিফিক্যালি ম্যাডাম, অলোকেশ স্যার এবং এন্টায়ার আমনাগা টিম, স্টাফ অ্যান্ড স্টুডেন্ট সবার কাছে খুব কৃতজ্ঞ আমি যে ছোট্ট এই স্লটের জন্য আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য বা পাশে থাকার জন্য। একটা কথা বলি, সেটা হচ্ছে হয়তো বাংলা সাহিত্য চর্চা অনেক কমে গেছে, বা প্রেজেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি যদি ধরি তোমাদের মতো এজের সমস্ত স্টুডেন্ট বা একটু আপ বা লো সবার মধ্যে কিন্তু সাহিত্য চর্চা খুব নগণ্য। তো তার একটা ছোট্ট প্রচেষ্টা আমার পক্ষ থেকে ছিল ওয়াল ম্যাগাজিন। এখানে বেসিক্যালি যে সমস্ত ছেলেরা সাহিত্য জানতো না বা বুঝতো না, তারাও কিন্তু আলটিমেটলি লিখেছে, এবং আমি খুব গর্বের সহিত বলতে পারি যে 17খানা যে লেখা, তার মধ্যে প্রত্যেকটা লেখার মধ্যে কিছু না কিছু মেসেজ আছে। যদি তোমরা একটু স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করো, প্রত্যেকটা কবিতা হোক, গল্প হোক, কেউ শায়েরি করেছে, প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু তোমরা একটা মিনিমাম জিস্ট পাবে, যেটা তোমরা তোমাদের লাইফে অ্যাপ্লিকেবল করে লাইফটাকে আরো ভালোভাবে বিল্ড করতে পারো। এবারে যেটা না বললে নয়, সেটা হচ্ছে আমার পার্সোনালি একটা কথা মনে হয়, সেটা হচ্ছে গিয়ে সাহিত্য। দেখো বেসিক্যালি আমি একটা গল্প শুনে নিলাম, বা কোনো একজন সিঙ্গার সেটা গান করেছে, আমি 2 স্টেপ নেচে নিলাম, বা কারোর করা গান বা কারোর মিউজিক দেওয়া জিনিস সেটা আমি স্টেজে পারফরমেন্স করে নিলাম। ইটস আ ইজি, সবাই আর্টিস্ট। আমার মনে হয় সেই জায়গাতে সবাইকে সেইটুকু রেসপেক্ট দেওয়াটা উচিত। বাট কোনো দিক থেকে আমার পার্সোনালি মনে হয় আমি ভুল হতেও পারি। নিজের ইমোশনকে বা নিজের থটকে 2 লাইনে লেখা বা শব্দতে রূপান্তর করাটা ইট ইজ দ্য মোস্ট টাফেস্ট কাজ, এটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়। তো আমি 2 স্টেপ নাচলাম বা এটা করলাম, এটা হয়ে গেল, আমি ডান্স করে নিলাম, সব হয়ে গেল, ঠিক আছে। বাট আমার মনে হয় যে গানটা লিখেছে বা যে করেছে, লেখাটা কিন্তু আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে পার্সোনালি মোস্ট টাফ কাজ, আমি এটুকুই বলবো। তো থ্যাংক ইউ দ্য এন্টায়ার অডিয়েন্স, থ্যাংক ইউ এভরিওয়ান সাপোর্ট করার জন্য এতটা, এবং কলেজের স্টাফ, প্রত্যেক স্যার ম্যাডাম এবং প্রিন্সিপাল ম্যাডাম অলোকেশ স্যার, আমি চাইবো এবং আশা করব তোমরা যাতে সবাই একবার হলেও রাউসিক ভিজিট করো। আমরা চেষ্টা করি যে নিজেদের ভাবনা, নিজেদের থট বা নিজেদের ড্রিমসগুলোকে কিভাবে শব্দে রূপান্তর করে নিজেদের তৈরি কিছু মিউজিক দিয়ে ওই জায়গাটাকে তোমাদের শ্রুতিগোচর করে তোলার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আমি এগেন বলবো তোমরা একবার হলেও ভিজিট করো, যদি অবসর জীবনে একটু সময় পাও, একবার ভিজিট করো। থ্যাংক ইউ দ্য এন্টায়ার টিম।